এটা হচ্ছে জোসন আমলের রাজপ্রাসাদ, যেখানে আমরা কুশিনজো নামে এক অত্যাচারী রাজাকে দেখতে পাই। তার সব সৈন্য মন্ত্রী সবাই মিলে একজন রাধুনীকে ধরে আনে, যার নাম ইউনা। তারা ইউনাকে উদ্দেশ্য করে বলে, মহামান্য রাজা, আপনার এই রাধুনীকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কেন? কারণ ইউনা রাজাকে ব্র্যান্ড নিউ সস দিয়ে তক্কবকি খাইয়েছে। বলে রাখি, ইউনা টাইম ট্রাভেল করে 2025 সাল থেকে চলে এসেছে 1400 সালে। রাজা কুশিনজো তখন বলে, এই মহিলা আমাকে গত রাতে এক অদ্ভুত খাবার খাইয়েছে। কুশিনজো তারপর তরবারি বের করে বলে, তাই আমি আদেশ দিচ্ছি অবিলম্বে। ইউনা ভেবেছিল হয়তো বলবে ফাঁসি দিয়ে তাকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দাও, কিন্তু কুশিনজো বলে, আমি আদেশ দিচ্ছি এই মহিলাকে দেশের জাতীয় রাধুনী হিসেবে নিযুক্ত করা হোক। সমস্ত মন্ত্রীদের মাথার ঘিলু যেন কাজ করা বন্ধ করে দিল। কুশিনজো বলেই গেল, এই মহিলা প্রতিদিন এখন থেকে আমার জন্য রান্না করবে। এটা বলে কুশিনজো তার বাঁধন খুলে দেয়। ইউনা তারপর আমাদের বলে, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি 2025 সাল থেকে 1400 সালে এসে গেছি। আমি এখন আপনাদের বলবো কিভাবে এই মানকাচিপে এসে আমি আটকে গেলাম। ফ্ল্যাশব্যাক হয় আর আমরা দেখি 2025 সালের আজকের এই দিনে ছিল প্যারিসের একটি বিখ্যাত রান্নার প্রতিযোগিতা, যেখানে ইউনা অংশগ্রহণ করেছিল। কিন্তু হুট করে তার চুলাটা নষ্ট হয়ে যায়। তাই বলে ইউনা থেমে থাকে না, সে ওখানকার খড়কুটো দিয়ে আগুন ধরিয়ে সেখানেই রান্না করতে থাকে। সময় দেওয়া হয় মাত্র 4 মিনিট। ইউনা খুব দক্ষভাবে এর ভেতরেই তার খাবার বানিয়ে ফেলে। বিচারকরা তার খাবার যেভাবে খায় মনে হবে তারা 3 মাস যাবৎ অনাহারে ভুগছে। ইউনা বলে, আমার খাবারটা হচ্ছে হরিণের মাংস দিয়ে বানানো এক ধরনের ডেজার্ট। পরে ঘোষণা আসে 3 মাস ব্যাপী এই প্রতিযোগিতার এখন ফলাফল ঘোষণা করা হবে। যে জিতবে সে পাবে 1 লাখ ইউরো। সেই পুরস্কারটা পায় ইউনা। তার এই আনন্দকে সে প্যারিসের আইফেল টাওয়ারের পাশে বসে উপভোগ করে। সেই সময় আমরা ইউনার ল্যাপটপে একটা নিউজ দেখতে পাই, যেটার বাংলা অনুবাদ ছিল, প্যারিসে দীর্ঘ 317 বছর পর আজ একটি পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। ইউনার বাবা তাকে ফোন দিয়ে বলেন, যদি তুমি প্লেনে থাকো তাহলে তুমি সূর্যগ্রহণ দেখতে পারবে। তার বাবা আরো বলেন, ইউনা আসার সময় আমার জন্য একটা বই আনতে হবে, জোসন আমলের একটা ঐতিহাসিক রেকর্ড। ইউনা তারপর প্লেনে উঠে তাকে ক্রু এসে বেশ কিছু খাবার দেয়। সে বুদ্ধি করে বনগুলো তার পকেটে ঢুকিয়ে ফেলে, এই ভেবে যে এটা সে পরে খাবে। তারপর সে সামনে চিংড়ির একটা ডিশ দেখে খুশিতে বাকবাকুম হয়ে যায় আর পকেট থেকে সস বের করে খেতে লাগে। ভাইরে ভাই, যে পকেটে সস নিয়ে ঘুরে সে যে কত বড় রাধুনী। সেই সময় তাদের প্লেনের ক্যাপ্টেন বলেন, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা যদি এই মুহূর্তে আপনাদের জানালার দিকে তাকান তাহলে আজকের জন্য স্পেশাল সূর্যগ্রহণ দেখতে পারবেন। সবাই যখন ব্যস্ত হয়ে ফটো তুলছিল তখন এক ভদ্রলোক একটা জুস ইউনার কুলে ফেলে বলে, ও মাই গড, আই এম সরি। ইউনা তারপর বাথরুমে চলে আসে। দেখতে পায় এই বেড়া তার বাবার জন্য আনা বইগুলো একদম নষ্ট করে ফেলেছে। ইউনা একটু অবাক হয়, কারণ বইয়ের নাম ছিল আত্মে একটা খাবারের নামে নাম। সে আগ্রহ নিয়ে সেটা খুলে আর ফিসফিস করে বলে, আরে এটা তো দেখছি খাবারের বই। কিন্তু সে যখন শেষ পৃষ্ঠায় পড়ে দেখে ওখানে লেখা, আমার প্রিয়তম, যখনই তুমি এটা পড়বে তখনই যেন আমার কাছে ফিরে চলে এসো। ইউনা মনে মনে ভাবে, কিরে আগের আমলে লোকেরা কি রোমান্স জানতো? তখনই বইটা জলমল করে ওঠে, সূর্যকে কালো অন্ধকার গ্রাস করে ফেলে। ইউনা তখন হাওয়ায় ভাসতে থাকে। যখনই পরিপূর্ণভাবে সূর্যগ্রহণ হয় তখনই সে ওই বইয়ের ভেতরে হারিয়ে যায়। সাথে সাথে সে চলে আসে জোসন আমলে। সে ওখানে যে জায়গাটা পড়ে আত্মে সেটা ছিল হরিণের ফাঁদ। আর আজকে জোসনের রাজা কুশিনজো দীর্ঘদিন পর হরিণ শিকারে বেরিয়েছেন। কিন্তু আজকে ছিল সূর্যগ্রহণের দিন। এই দিনে শিকার করাকে ঈশ্বর ভালো চোখে দেখেন না। তাই তার সহযোগীরা জানায়, এটার অমান্য করলে ঈশ্বর আমাদের শাস্তি দেওয়ার জন্য একটা ডাইনি পাঠাতে পারেন। আর সেই ডাইনির নাম হচ্ছে গুইনা। তবু কুশিনজো এতে কোনো পাত্তা দেয় না, কিন্তু সাথে সাথে সব অন্ধকার হতে শুরু করে। অন্যদিকে ইউনা হরিণের জালে থাকা অবস্থায় তার ঘুম ভাঙে। সে ভাবতে থাকে, কি হলো, আমি এখানে জালে আটকালাম কিভাবে? তাড়াতাড়ি তার ফোন বের করে, কিন্তু এখানে কোনো সিগন্যালই নেই। সে ফিসফিস করে বলে, 5G নেটওয়ার্কও কাজ করছে না। এটা কোন অ্যামাজনের জঙ্গল? সেই সময় রাজা কুশিনজো দেখে পাশ দিয়ে একটা শিয়াল চলে যাচ্ছে। আর আপনারা হয়তো বিভিন্ন ড্রামাতে দেখেছেন, কোনো ডাইনি বা এরকম চরিত্র যদি ছদ্মবেশ ধরতে চায় তাহলে শিয়ালের চরিত্রই ঢুকে। তাই কুশিনজো মনে করে এটা হয়তো ঈশ্বরের পাঠানো সেই গুইনা হবে। সে সেটাকে একা একা শিকার করতে বেরিয়ে পড়ে, কিন্তু সেই তীর এসে পড়ে ইউনার ফাঁদের উপরে। সে সহজে বেরিয়ে যায়। যখন কুশিনজো বেরিয়ে আসে, ইউনা জিজ্ঞেস করে, তুমি কি কোরিয়ান? ওদিকে কুশিনজো এরকম মডার্ন আর অপরিচিত পোশাক দেখে বলে, নিশ্চিত সে ডাইনি হবে। যখন কুশিনজো তার দিকে তীর ছুঁড়তে যাবে, ইউনা বলে, শিয়ালটা ওদিকে চলে গেছে। এটা বলে সে পালাতে থাকে। এভাবে পালাতে পালাতে সে চলে আসে একটা পাহাড়ের শেষ সীমান্তে, যার নিচেই ছিল বিশাল সমুদ্র। ইউনা হাতে শক দেওয়ার মেশিন দেখিয়ে বলে, আমার দিকে আসলে তোমাকে শক দিয়ে অজ্ঞান করে দিব। কুশিনজো ভাবতে থাকে, এটা কে হতে পারে? তার হাতে ওটা কি রূপার বানানো কোনো পাথর নাকি? যখন সেটাতে লেজারের মতো আলো জ্বলে উঠে, কুশিনজো মনে মনে বলে, আমি 100% নিশ্চিত এটাই সেই গুইনা। কিন্তু ইউনা পরিস্থিতি সামাল দিতে বলে, ওয়েট, তুমি কি একজন অ্যাক্টর নাকি? এটা কি হিস্টোরিক্যাল কোনো ড্রামা শুটিং? কুশিনজো তৎক্ষণাৎ তীর ছুড়ে আর ইউনার হ্যান্ডব্যাগটা গিয়ে পড়ে গভীর সমুদ্রে। ইউনা তো এটা দেখে তার মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু দ্বিতীয়বার কুশিনজো যখন তার দিকে তীর ছুটতে যাবে তখনই দেখে তার সব তীর শেষ হয়ে গেছে। ইউনা বলে, মাই ডিয়ার, তুমি এখনই আমার লেজারের লাইটে মারা যাবে। কিন্তু তৎক্ষণাৎ কেউ একজন রাজা কুশিনজোর উপর তীর ছুড়ে মারে। কে ছুড়ে মেরেছে তাকে মিস্ট্রিয়াস ভাবে দেখানো হয় না। কুশিনজো আর ইউনা একসাথে গিয়ে গভীর সমুদ্রে ডুবে যায়। ইউনার যখন ঘুম ভাঙে সে এই অবস্থায় দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর পকেট থেকে ফোন বের করে 911-এ কল করার জন্য। তখনই মনে পড়ে ফোনটা বেগে ছিল। ইউনার সিদ্ধান্ত নেয়
সে কুশিনজুর পকেট চেক করবে। ইউনার ধারণা ছিল হয়তো কুশিনজুর কাছে ফোন থাকতে পারে, কিন্তু সে ভালো করে চেক করে দেখে এই লোকের আসলে কোনো পকেটই নাই। সে অনেক হাতাহাতির পর কিছু একটা পায়, দেখা যায় সেটা ছিল একটা পার্সোনাল চাকু। কুশিনজু উঠে বলে, তুমি সেই গুইনা, আমাকে মারার জন্য এসেছো? কিন্তু ইউনা বলে, একদমই না, আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি তোমার মোবাইল ফোন খুঁজছিলাম। কুশিনজু জিজ্ঞেস করে, মোবাইল ফোন আবার কি? তারপর একসময় এভাবে হাতাহাতির পর্যায়ে ইউনা কুশিনজুর চুরিটা নিয়ে নেয়। কুশিনজু জিজ্ঞেস করে, তুমি গুইনা তাই না? কিন্তু ইউনা বলে, কি আজে বাজে কথা বলছেন, আমি কোনো গণিত শিক্ষিকা নই, আমি সাধারণ মানুষ। আর ওখানে এক পর্যায়ে ইউনার মাথার সাথে বাড়ি খেয়ে কুশিনজু অজ্ঞান হয়ে যায়। পরে ইউনা কুশিনজুকে শক্ত করে বেঁধে রাখে। অন্যদিকে আমরা সেই সময় প্রাসাদে দেখতে পাই কাং নামে এক মেয়েকে। সে রাজা কুশিনজুর একজন কনকুবাইন, এর মানে হচ্ছে সে রাজা কুশিনজুর একজন দাসী। আর কাং অনেক চিন্তিত ছিল, কারণ এমন একটা দিনে রাজা শিকারে বেরিয়েছেন, তার উপর আবার ওনার কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু সেই সময় ইউনা কুশিনজুকে ধরে আনে এই জঙ্গলে। কুশিনজু বলে, আমার 1 কাপ দারুচিনির শরবত দরকার। ইউনা বলে, তুমি এমন ভাবে বলছো যেন তুমি জুসনের রাজা। কুশিনজু জানায়, আমি আসলে জুসনের রাজা, তোমার কি বিশ্বাস হয় না? এটা বলে সে ইউনাকে তার বাহুতে ড্রাগনের লোগো দেখায়। ইউনা হাসতে হাসতে বলে, আর ইউ ক্রেজি, এগুলো সোলের মার্কেটে 10-20 টাকা দিয়ে পাওয়া যায়। তারপর ইউনা রাজা কুশিনজুকে ধরে নিয়ে যায়, আর সৌভাগ্যক্রমে তারা একটা বাড়িও পেয়ে যায়। ইউনা ওখানে কিছু কাপড় দেখে বলে, পেয়েছি, আমার এই ভেজা কাপড়টা বদলানো উচিত। ইউনা তারপর ওই কাপড়টা পরে আসে। হঠাৎ সে ভেতর থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। সে ভেতরে ঢুকতে ঢুকতে বলে, বুঝলাম না, এই ঘরে তো দেখছি কারেন্টের কোনো সুইচই নেই। তখন সেখানে একটা মেয়ে এসে বলে, তুমি কি চোর? চোর না হলে আমার জামা কাপড় পরে আছো কেন? এটা বলে মেয়েটা চোর চোর বলে ইউনাকে বের করে দিতে চায়। একসঙ্গে ইউনা ড্রামাটিক ভাবে হাত উঁচু করে বলে, থামো বলছি, তুমি কি বলতে পারবে আমরা কোথায় আছি? মেয়েটি জানায়, তুমি কি জানো না আমরা কোথায় আছি? এটা হচ্ছে শালগুজি বন। ইউনা মনে মনে বলে, এদের আচরণ সত্যি আমাকে পাগল করে দিচ্ছে, মনে হচ্ছে আমি অন্য দেশে চলে এসেছি। সে ওই মেয়েটাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি, আর এই প্রাচীন আমলের পোশাক পরে আছো কেন? এটা কি কোনো ড্রামা শুটিং সেট? মেয়েটি বলে, আমার নাম মিনা। সে আরো বলে, সেট আবার কি? শুটিং নামে তো আমি জীবনে কোনো শব্দ শুনি নাই। ইউনা জিজ্ঞেস করে, তুমি কি বলতে পারবে এটা কত নাম্বার বছর? মেয়েটি বলে, দাঁড়াও বলছি, গত বছর কালো ভেড়ার বছর, এবছর হলো নীল বানরের বছর। ইউনা মনে মনে বলে, এরা বছর গণনা করার জন্য পশু পাখির নাম ব্যবহার করছে। ইউনা বুঝার জন্য বলে, আচ্ছা আমাকে বলতে পারবে সুপারমার্কেটটা কোথায়? মিনা বলে, সুপার। ইউনা বসে পড়ে এবং বুঝে যায় সে আসলে জুসুন আমলে চলে এসেছে। তারপর ইউনা খিদা লেগে গেলে সে মিনার সাথে মিলে সেখানে রান্না করতে শুরু করে। বিশেষ করে সে তার পকেট থেকে সেই সস বের করে, তারপর সে ওখানে এমন ভাবে রান্না করে, তাকে দেখে তো মিনা একদমই অবাক হয়ে যায়। ইউনা কুশিনজুর মুখে এসে বলে, আ করো। সে যখন খাবারটা খায়, কুশিনজুর প্রচন্ড জাল লেগে যায়। সে বলে, গুইনা তুমি কি সত্যি আমাকে খুন করার চেষ্টা করছো? ইউনা বলে, আরে কি বলতেছো? তারপর ইউনা খেয়ে বলে, সস দিয়ে বানিয়েছি, তাই খেতেও সুস্বাদু হয়েছে। তারপর মিনা টেস্ট করে দেখে আর হাঁপাতে হাঁপাতে বলে, তুমি এটা বানিয়েছো, জালে আমি মরে যাচ্ছি। ইউনা বলে, ওকে ওকে, সবগুলো আমি একাই খাবো। মিনা তখন জানায়, থামো, এটা খেতে জাল হলেও আসলে সুস্বাদু। তারপর এটা বলে তারা দুজনে সব খাবার সাফ করে দেয়। শেষে ইউনা কুশিনজুর জন্য এক লুকমা দেয়, দেখা যায় সেও সেটা আগ্রহ নিয়ে খায়। আর ইউনা কুশিনজুকে ঘুম পাড়িয়ে দেয়। মিনা বলে, তুমি তো দেখছো অনেক ভালো মেয়ে, স্বামীর যত্ন নিতে পারো। ইউনা বলে, আরে আরে, তুমি কি এতক্ষণ এটাই ভাবছিলে? তোমাকে পরে বুঝিয়ে বলবো, আগে চলো আমার হ্যান্ডব্যাগটা খুঁজতে হবে। এটা বলে তার পাহাড়ের দিকে যেতে লাগে। অন্যদিকে কুশিনজুর সব সৈন্যরা রাজাকে খুঁজতে খুঁজতে আসল জায়গায় এসে পড়ে। কুশিনজু তারপর ঘোষণা করে, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো, পাশে একটা ডাইনি আছে, সে আমাকে অপমান করেছে, তাকে সবাই মনোযোগ দিয়ে খুঁজো। ইউনা তখন হাত পা ধুতে ধুতে মিনাকে জিজ্ঞেস করে, তুমি ওই ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে থাকো কেন? মিনা জানায়, আরে জোসনের রাজা আমাদের দেখলে প্রাসাদে ধরে নিয়ে যাবে। ইউনা তখন বলে, তুমি হয়তো সত্য বলেছো, এটা জোসন আমলে রাজারা করতো। মিনা হাসতে হাসতে বলে, আরে তুমি কি বলছো? জোসনে না থাকলে তুমি এখন কোথায় আছো? ইউনা তখন হঠাৎ চিৎকার করে উঠে আর হাসি মুখে বলে, আরে ওখানে দেখো কত মানুষ। সে ইশারা দিয়ে কুশিনজুর লোকদেরকে ডেকে আনে। মিনা বলে, আরে তুমি কি পাগল নাকি? এই মুহূর্তে বাছাই পর্ব চলছে, দেখো না কত মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। তখন এক সৈন্য এসে বলে, তোমরা এখানে কি করছো? পরে ইউনাদেরকে কারাগারে ঢুকিয়ে রাখে। ইউনা চিৎকার করে বলে, কোত্থেকে এসে কোথায় আটকে গেলাম, অবিশ্বাস্য ব্যাপার। ওখানের এক মহিলা ইউনাকে বলে, তুমি একা নও যে এখানে আটকে গেছো, আমরাও এখানে এসেছি, তাই আরেকবার চিৎকার করলে তোমার ঠোঁট ছিলাই করে দিব। পরে একজন বাছাই কর্মকর্তা এসে মেয়েদেরকে বাছাই করে দেন। যারা রাজার কাছে যাবে তাদেরকে ডান দিকে, আর যারা যাবে না তাদেরকে বাম দিকে ভাগ করা হয়। ইউনা যখন সামনে যায়, বাছাই কর্মকর্তা জিজ্ঞেস করে, তোমার বয়স কত? ইউনা 27 বছর বললে তাকে বাম দিকে পাঠিয়ে দেওয়া হয়, বয়স্ক মহিলা বলে। ইউনা তারপর মিনাকে ইশারা দিয়ে কিছু একটা বুঝায়। মিনা এগিয়ে এসে বুড়ো মানুষদের মতো বলে, আমার বয়স 30 বছর। বাছাই কর্মকর্তার দায়িত্বে থাকা দ্বিতীয়জন বলে, তোমাকে এমন মিথ্যা কথা কে শিখিয়েছে? তোমার বয়স 17 হবে। তবুও তারা মিনাকে বাম দিকে পাঠিয়ে দেয়। মিনা ইউনাকে বলে, কেমন যেন অপমানিত অপমানিত লাগছে। পরে ঘোষণা করা হয়, বাম দিকের মেয়েরা রান্নাঘরে গিয়ে খাবার পাকাও। ইউনা তারপর রান্নাঘরে ঘুরে দেখে আর অবাক হয়। সে এক মহিলাকে গিয়ে জিজ্ঞেস করে,
আপনি মূলা কাটছেন কেন? মহিলাটি জানায় মূলা দিয়ে শরবত খেতে রাজা কুশিঞ্জু পছন্দ করেন। এগুলো দেখে ইউনার মাথা হ্যাং হয়ে যায়। সে তাদের সবাইকে বলে, আপনারা এসব কেন করছেন? আপনাদের বাড়ি ঘরে কি কোনো কাজ কাম নেই? তখন এক মহিলা জানায়, এসব জানলে কি আমরা এমন কাজ করতাম? গতকাল এখানকার সব চাকরানিরা পালিয়ে গেছে। তখন এক সন্ন্যাসী বলে, সবাই মন দিয়ে কাজ করো। আজকে হানিয়াং থেকে এক সম্মানী ব্যক্তি আসছেন। যদি তোমরা তার জন্য 9 পদ বিশিষ্ট বিশেষ খাবার বানাতে না পারো তাহলে গুল্লি মেরে পৃথিবী থেকে বের করে দেওয়া হবে। তার কথা শুনে সব মহিলাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তারা জানায়, আমরা জন্ম থেকে লাউ আর শুটকি দিয়ে সাধারণ খাবার রান্না করেছি। এই 9 পদ না 9টা পাত কি যেন বলে গেলেন, এগুলো আমরা বানাতে পারবো না। ইউনা বলে, আমি পারবো, তবে শর্ত হচ্ছে আমরা যদি রান্নাটা করতে পারি তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে। তারপর ওটাই ডিল হয়। ইউনা তারপর মন খারাপ করে চলে আসে। সে চিন্তা করে, এখানে আমার টাইপের কোনো খাবারই নেই, সব বন জঙ্গলের লতা পাতা, কি করব? তখন মিনা ঘ্রাণ শুকে শুকে কিছু মাংস খুঁজে পায়। ইউনা সিদ্ধান্ত নেয় সে আজকে ফারাসি স্টাইলে স্টেক বানাবে। পরে ইউনা মাংস পিস পিস করতে গিয়ে খেয়াল করে এটা রশির মতো শক্ত। ইউনা তখন মনে পড়ে তার বাবা তাকে একটা বই দিয়েছিলেন যেখানে লেখা ছিল কিভাবে শক্ত মাংস নরম করতে হয়। ইউনা মিনাকে বলে, হানজি নামে একটা দামি কাগজ আনো। ইউনা তারপর তেল দিয়ে নরম করে মাংসটা কাটে। তারপর সে ওই কাগজে মুড়িয়ে সে মাংসটা অতিরিক্ত গরম পানিতে না দিয়ে 56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে ছেড়ে দেয়। ইউনা তখন বলে, যদি মাংস গরম পানিতে বেশি সময় ডুবানো হয় তাহলে মাংসের মায়োসিন নামে একটা প্রোটিন ভেঙে যায়, আর এই প্রোটিনটা ভেঙে যাওয়ার কারণে মাংসটা দ্রুত নরম হতে থাকে। পরে ইউনা যখন নরম মাংসটা দেখায় সবাই অবাক হয়ে বলে, আরে এটা তো দেখছি অস্থির হয়েছে। তখন আমরা ইম বংশের বাবা আর ছেলেকে দেখি। তাদেরকে যখন চা নাস্তা দেওয়া হয় তারা রেগে যায়। তখন উন নামে কুশিঞ্জুর এক চাচার আদেশে ইউনাদের রান্না করা সেই খাবার আনে, কিন্তু এত অল্প মাংসের টুকরো দেখে তারা রাগে অস্থির হয়ে যায়। ইম বংশের বাবা বলেন, উন তুমি কি আমাদেরকে ভিক্ষুক মনে করেছো নাকি এই এলাকার খাবার দাবার সব ফুরিয়ে গেছে? তারপর উনরা সবাই ইউনাদের ধরে আনে। ইউনা খেয়াল করে এই ইম বংশের লোকেরা এখনো কিছুই খায়নি, তাহলে তো ভুল ধরছে কেন? ইউনা তাদেরকে বলে, আপনারা না খেয়ে ভুল ধরতে পারেন না, এটা গরম হওয়ার আগে খাওয়া উচিত। যদি খাবার ভালো না হয় তাহলে যা শাস্তি দিবেন তা আমি মাথা পেতে মেনে নিব। সে সময় সেখানে ইম বংশের লোকেরা মি নামে এক মেয়েকে ধরে আনে। মি হচ্ছে কুশিঞ্জু যে রাজ্য পরিচালনা করে এর রাজ্যের গভর্নরের নাতি। ইম বংশের লোক বলে, যদি খাবার মজা না হয় তাহলে আমরা মিকে আমাদের সাথে নিয়ে যাব। দেখা যায় পরে তারা খাবারটা খায়। খাবার খেয়ে তারা দুজনে হারিয়ে যায়। বড়জন মনে মনে বলে, এই মাংস কি দিয়ে বানানো, আর কি এমন জিনিস দিয়েছে যে মুখে ঢালতেই গলে যাচ্ছে। ছোটজন কল্পনা করে, আমি তো জীবনেও এমন খাবার খাইনি। কিন্তু ইম বংশের ছোটজন বলে, এই খাবারে তো আমি প্রকৃতির ছোঁয়া বা এরকম কিছুই দেখতে পাইনি, জাস্ট একটা মাংসের টুকরো। দেখা যায় সেখানে গভর্নর মাংস খেয়ে বলেন, এটা আসলে অস্থির হয়েছে, আমি জীবনেও এমন মাংস খাইনি। তুমি মিথ্যা বলছো যেন আমার নাতনি মিকে নিয়ে যেতে পারো। এটা বলে গভর্নর তরবারি হাতে নিয়ে ইম বংশের লোকদের মারতে আসেন। কিন্তু উন বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? উন এখানে ইমদের মন রক্ষার্থে আদেশ করেন এই রাধুনিকে হত্যা করে ফেলো। দেখা যায় তারা শুধুমাত্র ইউনাকে মারার জন্য ধরে নিয়ে যায়। ইউনা বারবার বলে, আমার সাথে এমন ড্রামা কেন হচ্ছে? এই শয়তানগুলোর জিব্বা মিথ্যা কথা বলছে। তখনই সেখানে কেউ একজন বলে, থেমে যাও। দেখা যায় সেখানে মহারাজা কুশিঞ্জু চলে এসেছেন। তাকে দেখে ইমরাও সম্মান জানায়। আর এখানে ইমরা আগে ভেবেছিল হয়তো কুশিঞ্জু মারা গেছেন। ইউনা মনে মনে ভাবছিল, কিরে এই কণ্ঠ তো পরিচিত পরিচিত লাগছে। সে যখন কুশিঞ্জুকে দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যাই হোক, পরে রাজা কুশিঞ্জু ইউনার খাবার টেস্ট করতে বসে। সে প্রথমে সেগুলো ইউনাকে খেতে বলে। ইউনা খাওয়ার সময় মনে মনে বলে, আমি বইয়ে পড়েছিলাম আগের জুসনের রাজা নাকি রসনাবিদ ছিল। এর মানে এই কুশিঞ্জুর জিব্বায় খাবার টেস্ট করার অপরিসীম দক্ষতা আছে। আশা করি সে ওই বদমাসদের মতো বলবে না যে খাবার কোনো প্রকৃতির ছোঁয়া পায়নি। তারপর কুশিঞ্জু যখন সেটা মুখে দেয় দেখা যায় স্বাদে তার হাতের লুমগুলো দাঁড়িয়ে যায়। সে মনে মনে ভাবে, একটা মাংস কিভাবে এত নরম হতে পারে? আর কুশিঞ্জু এখানে এই মাংসকে এত বেশি আনন্দিত হয় যে হয়তো সে বিয়ে করলেও এত আনন্দ পেত না। সে ইউনাকে বলে, এত পারফেক্ট ভাবে তুমি এই খাবারটা কিভাবে বানালে? এরপর সে ইমদের দিকে তাকিয়ে বলে, এই খাবার খেয়ে মনে হলো আমি দীর্ঘদিন পর তৃপ্তি নিয়ে কিছু খেতে পেরেছি। তাহলে বললি কিভাবে যে এই খাবার কোনো প্রকৃতির ছোঁয়া মিলেনি? তারপর কুশিঞ্জু ইউনার দিকে তাকিয়ে বলে, আচ্ছা তোমার বয়স কত আর তুমি কি বিয়ে করেছো? ইউনা বলে, আমার বয়স 27 বছর, তবুও আমি আনমেরিড। কুশিঞ্জু বলে, আনমেরিড আবার কি? ইউনা যখন বুঝিয়ে বলে, আমার বয়স 27 বছর তবু আমি বিয়ে করিনি। এটা শুনে কুশিঞ্জু প্রচন্ড অবাক হয়, কারণ তখনকার সময়ে 15, 16 বা 17 বছর মেয়েদেরকে বিয়ে দেওয়া হতো। যাই হোক, কুশিঞ্জু ইউনাকে বিদায় করে দেয় আর সে গভর্নরের নাতিকে তার রুমে পাঠাতে বলে। কিন্তু গভর্নর বলেন, আপনি এত নিষ্ঠুর কিভাবে হতে পারেন? আপনি কি এখনো মেয়ে মজা মাস্তি এসব নিয়ে থাকবেন? দয়া করে আমার নাতনির কথা চিন্তা করুন। দেখা যায় কুশিঞ্জু গভর্নরের দিকে তাকিয়ে বলে, তুমি আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী, এর বেদনা তোমাকে সারা জীবন বইতে হবে। সে সমস্ত প্রজাদের আদেশ করে এই অপরাধী আমাকে অপমান করে কথা বলেছে, তাকে নির্বাসন দিয়ে দাও। তো আমরা তখন ইউনাকে দেখি তাদেরকে আটকে রাখা হয়েছে আর ঘোষণা করা হয় তাকে কাল প্রাসাদে নিয়ে যাওয়া হবে, যা ফয়সালা হওয়ার ওখানেই হবে। ইউনা মিনাকে বলে, কবে যে আমাকে ছেড়ে দেওয়া হবে আর আমি আমার বাড়িতে যেতে পারবো? মিনা জিজ্ঞেস করে, তোমার বাড়ি কোথায়? ইউনা তারপর তার কাছে সব খুলে বলে যে আমি প্যারিস থেকে কোরিয়ার দিকে বিমান করে যাচ্ছিলাম, হঠাৎ আমি একটা রান্নার বই উল্টালাম। ইউনা তখন মনে পড়ে ওই বইটার কথা, যে বইটা তার ব্যাগে রাখা ছিল। আর বলে রাখি ওই বইটার নাম হচ্ছে মাঙ্গো নরক। পরে উন এসে ইউনাদের ছেড়ে দেয়, সাথে খাবার দিয়েও তাদেরকে বিদায় করে দেয়। ইউনা যাওয়ার সময় বুঝে যায় উনের সাথে এই স্বৈরাচারী কুশিঞ্জুর কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছে। তাই সে উনকে বলে, চিন্তা করবেন না, ওই স্বৈরাচারী একদিন না একদিন শাস্তি পাবেই। তো যাওয়ার সময় ইউনা মিনাকে বলে, তুমি কি একা একা থাকো? তোমার বাবা মা কোথায়? মিনা জানায়, আমার বাবা মিথ্যা অভিযোগে হানিয়াংয়ে গ্রেফতার হন, কিন্তু আমি এখনো জানি না আমার বাবা বেঁচে আছেন কিনা মারা গেছেন।
আমার মা ওনাকে খোঁজার জন্য গিয়েছিলেন, কিন্তু সেখানে যাওয়ার পর ডাকাতরা আমার মাকে মেরে ফেলে। ইউনা তারপর মিনাকে বলে, মিনা তুমি কি আমার সাথে ফিরে যাবে 500 বছর পরে? মিনা অবাক হয়ে বলে, আমি কি সত্যি যেতে পারবো? তারপর তারা সেই পাহাড়ে আসে, কিন্তু ব্যাগটা কোথাও খুঁজে পাচ্ছিল না। তার উপর আবার তাদেরকে ধরে ফেলে সেই অত্যাচারী রাজা খুশিঞ্জু। খুশিঞ্জু তখন বলে, তুমি কি এই ব্যাগের জন্য জেল থেকে পালিয়ে চলে এসেছো? এটা বলে সে এক সৈন্যকে দিয়ে ওই ব্যাগটা আনায়। ইউনা জানায় এই ব্যাগের ভেতরেই একটা বই আছে যার নাম হচ্ছে ম্যাঙ্গো নরক। এটাই আমাকে জোসোনা বলে নিয়ে এসেছে। খুশিঞ্জু সেই বইটা একদম নিচে ফেলে দেয় আর বলে পালিয়ে যাওয়ার জন্য কি সুন্দর অজুহাত। পরে ইউনাদেরকে এভাবে গরুর গাড়িতে করে প্রাসাদে নিয়ে যাওয়া হয়। ইউনা বলে এটা খুবই অপমানজনক। তারপর ইউনা থেমে বলে, আমাকে যেভাবেই হোক ওই ম্যাঙ্গোনরক বইটা খুঁজতে হবে, আর ওটা আমি পেয়ে গেলেই আমার নিজের দেশে ফিরে যেতে পারবো। অন্যদিকে আমরা কুশিনজুর সেই কনকুবাইন খানকে দেখি। তাকে প্রিন্স নামে একজন বলে, শুনেছি রাজাকে নাকি মারার চেষ্টা করা হয়েছে, তাই তোমাকেও সাবধানে থাকতে হবে। যাই হোক, কাং যখন প্রাসাদে রাজাকে দেখে সে রাজাকে জড়িয়ে ধরে, আর যখন ইউনাদের দিকে তাকায় সে কুশিনজুকে জিজ্ঞেস করে এরা আবার কারা। কুশিনজু জানায় এরা হচ্ছে ডাইনি, ওই গুইনা। কাং বলে, তুমি একসময় আমাকেও এরকম ভাবে এনেছিলে। কুশিনজু বলে, তুমি যা ভাবছো ওরকম কিছু হবে না, সে তো একটা পেতনি। ইউনা মনে মনে বলে, তার সাহস হলো কিভাবে আমাকে পেতনি ডাকার? আর এই কাঙের নাম তো আমি বইও পড়েছিলাম, সে জোসোনা আমলে সবচেয়ে দুষ্ট মহিলা। हाँ, ये तो पता था कि कोई 5 स्टार होटल नहीं होगा, पर ये পরে ইউনার মিনাকে রাখা হয় এই বিশেষ জায়গায়। এসব দেখে কাঙের মাথা নষ্ট হয়ে যায়। সে তার সহযোগীদের বলে, এই মেয়েটাকে রাজা এত গুরুত্ব দিচ্ছেন কেন? আর এই মেয়েটা আসলো বা থেকে? সে তো আর আকাশ থেকে উড়ে আসেনি। দেখা যায় রাতের বেলা গোপনে কেউ একজন ইউনাদের পালিয়ে যেতে সাহায্য করে, আর তাকে যেন কেউ না চিনে এজন্য সে একটা মুখোশও পরে নেয়। হুট করে গুইনা ডাইনি ইউনা পালিয়ে যাওয়ার কারণে পুরো রাজ্যে তুফান চলে আসে। সবাই ইউনাকে খুঁজতে থাকে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, ইউনার মিনা যখন পালিয়ে যাচ্ছিল হুট করে সেখানে ঝাড়বাতিতে পুরো জায়গাটা আলোকিত হয়ে যায়। ওই মুখোশ পরা লোকটা তখন সেখানে নাচতে শুরু করে। তখন আরো একজন মুখোশ পরা লোক সামনে আসলে ইউনা পরে বুঝতে পারে এটা আসলে রাজা কুশিনজুর একটা কারসাজি। তিনি গোপনে ইউনাদের এখানে নিয়ে এসেছেন পার্টি করার জন্য। কুশিনজু তারপর ওই মুখোশওয়ালার সাথে ইউনাদের পরিচয় করিয়ে দেয় আর বলে তার নাম হচ্ছে গং। সে এই রাজ্যে বিখ্যাত ছদ্মবেশী আর ড্যান্সার হিসেবে পরিচিত। তাকে দেখে তো মিনা ক্রাশ খেয়ে একদম বাস হয়ে যায়। রাজা কুশিনজু গংকে বেশ কিছু মুদ্রা দেন। গং সেটা খুলে দেখে ওখানে লেখা ছিল, শালগুজি বনে কে আমাকে তীর ছুঁড়ে মেরেছিল তার পরিচয় অনুসন্ধান করো। পরে কুশিনজু ইউনাকে ব্ল্যাকমেল করে যে তুমি যদি আমার জন্য কিছু রান্না না করো তাহলে মিনাকে আর জীবিত অবস্থায় দেখতে পারবে না। ইউনা চিপায় পড়ে রান্না করে সে প্রাসাদের রয়্যাল চিকেন নামক একটা জায়গায় আসে। কিন্তু এই জিনিসটা কাংরা একদমই অপছন্দ করে, কারণ রাজা অনেকদিন পর একটা হরিণ শিকার করেছেন আর সেটা নাকি রাতে হবে এই চাকরানিকে। ওদিকে তার রান্না খাওয়ার জন্য মুখিয়েছিল কুশিনজু। ইউনা তারপর 12-13টার মতো আইটেম রেডি করে কুশিনজুকে দেয়। প্রথমে যে খাবারটা দেয় সেটা ছিল ডিম দিয়ে বানানো এক ধরনের ডিশ। ইউনা বলে এই খাবারটা শুধুমাত্র আপনার ক্ষুধা বাড়াবে। এটা খেয়ে তো রাজা কুশিনজু একদম হারিয়ে যায়। আর আমার মনে হয় এই বান্দা পৃথিবীতে শুধুমাত্র খাবার খাওয়ার জন্যই এসেছে। পরের বার ইউনা যে আইটেমটা খুলে সেটা ছিল মটরশুঁটি আর গণদুধের পিউরি দিয়ে বানানো এক ধরনের ফ্রান্সের খাবার। কুশিনজু উবু হয়ে বলে, ফ্রান্সের খাবার? এই নামটা তো আমি জীবনেও শুনিনি। কুশিনজু যখন সেই খাবারটা খায় তার মনে হয় সে মটরশুঁটির বাগানে হারিয়ে যাচ্ছে। পরে ইউনা বলে, এখন আসল খাবারটা দেখাবো। এটা হলো হরিণের জিহবা। এই খাবারটাকে ফরাসি ভাষায় বলা হয় ভিয়ং, কিন্তু কুশিনজু জানায় এটা তো শুধুমাত্র কাঁচা মাংস। কিন্তু ইউনা আধুনিক স্টাইলে দেখা যে এটাকে আমরা এখন ফুলকুচি আগুনের উপর রাখবো, এতে স্বাদ এবং সুগন্ধি দ্বিগুণ হবে। কুশিনজু মনে মনে ভাবে, আমি বিভিন্নভাবে হরিণের মাংস খেয়েছি, কিন্তু এইভাবে আগে কখনো খাইনি। তারপর ইউনা নিজের হাত দিয়ে কুশিনজুকে খাওয়ায়। কুশিনজু তখন তার মায়ের কথা মনে পড়ে। ঠিক এইভাবে ছোটবেলায় তার মাও এভাবে খাওয়াতেন এবং তিনিও এরকম মজার মজার খাবার তৈরি করতেন। সে সময় আমরা কাংকে দেখতে পাই সে রাজার কাছে যেতে চাইছে, কিন্তু রয়্যাল কিচেনের প্রধান তাকে যেতে নিষেধ করেন। এর ফাঁকে কাং দেখে ফেলে রাজা যে হাস্যোজ্জ্বল মুখে ইউনার সাথে বসে বসে খাবার খাচ্ছেন। কাং তখনও ভেতরে ঢুকতে চায়, কিন্তু কুশিনজু ভেতর থেকে বলে, আমি আগেও বলেছিলাম এখানে কেউ আসতে পারবে না। কাং তারপর ফুসফুস করে সেখান থেকে চলে যায়। ওদিকে আমরা ইম বংশের ছোটজনকে দেখি। তারা রাজা আসার পর থেকে এখানে বসবাস করতে শুরু করেছে। সে এসে ইউনাকে হুমকি দেয় যে যদি তুমি রাজার কাছে ঘেসো তাহলে ওই কাং নামে মহিলা তোমাকে মেরেও ফেলতে পারে, তাই তোমার কি উচিত না নিজের রাস্তা মাপা? ইউনা বলে, ওকে আমি ওনার কাছে ঘেসবো না, তবে আমার একটা শর্ত আছে, আমার হ্যান্ডব্যাগটা খুঁজে দিতে হবে। ব্যাগ নাম শুনে ইম কিছু বুঝতে পারে না। সে বলে, বাগ আবার কি? ইউনা তারপর কায়দা করে বুঝায়, আরে যেটা বকলতলার নিচে রাখা হয় এরকম লম্বা। ইম বলে, ও আচ্ছা তুমি থলির কথা বলতেছো? ইউনা বলে, হ্যাঁ থলি। আমার ওই থলিটা শালগুজি বনে হারিয়ে গেছে, ওটা পেলেই এই জায়গা থেকে আমি চলে যাব। আর এখানে ভাই ইউনা এই প্রাসাদে টিকতে গিয়ে কি পরিমাণে ঝামেলা পড়ে। সে একবার একটা পাতিল উল্টে দেখে সেখানে সাপ রাখা। সে চিৎকার করে উঠলে দেখা যায় মিনা সেটাকে খুব ইজিলি ভাবে ধরে ফেলে আর বলে, এটা তো সামান্য একটা সাপ, তাহলে ভয় পাচ্ছ কেন? আরেকবার ইউনা খেয়াল করে সামনে শত শত তেলাপোকা রাখা। সে চিৎকার করলে মিনা তারপর তেলাপোকাদের সাথে সেখানে ফুটবল খেলতে শুরু করে। পরে দেখা যায় এগুলো ইউনাকে ভয় দেখানোর জন্য বা তাড়িয়ে দেওয়ার জন্য কাং এগুলো করছে। তো এরপর ইউনা আর মিনা থাকার জন্য তাদের কারাগারে ফিরে আসে এবং কাউকেই বলতে হয় না, তারা নিজেরাই হাত করা লাগিয়ে সেখানে ঘুমিয়ে পড়ে।
পরের দিন প্রাসাদে ইম এসে বলে, আপনি রাষ্ট্রসভায় বেশ কয়েকদিন ধরে যাচ্ছেন না, সারাদিন প্রাসাদেই থাকেন, তাই বেশ কিছু মন্ত্রীরা নারাজ হয়েছেন এবং তাদের পদত্যাগও জমা দিয়েছেন। শুধু তাই না, তারা গভর্নর এবং গভর্নরের নাতি মীর জন্য দুঃখ প্রকাশও করেছেন। তারপর কুশিনজো সভায় গেলে সব মন্ত্রীরা তাকে অনুরোধ করে গভর্নরকে ফিরিয়ে আনা হোক এবং ওই ডাইনি রাধুনিকে ফাঁসি দেওয়া হোক। পরে সবাই রয়্যাল কিচেন থেকে ইউনাকে ধরে আনে এবং কুশিনজো সবাইকে বলে, এই মহিলা গতকাল আমাকে এক অদ্ভুত খাবার খাইয়েছে, তাই আমি আদেশ দিচ্ছি অবিলম্বে তাকে রয়্যাল কিচেনের প্রধান রাঁধুনি হিসাবে নিযুক্ত করা হোক। তারপর কুশিনজো ইউনাকে বলে, তবে তুমি যদি একই খাবার বারবার রান্না করো তাহলে তোমাকে মৃত্যুদণ্ডও দেওয়া যেতে পারে। এরপর ইউনা আর মিনাদের একটা পার্সোনাল রুমও দেওয়া হয়। এগুলো পেয়ে তারা অসম্ভব খুশি হয়ে যায়। বিশেষ করে পরের দিন রয়্যাল কিচেন থেকে তাদেরকে সুন্দর একটি পোশাকও দেওয়া হয়। ইউনা যখন রয়্যাল কিচেনের দিকে যায়, সব কর্মচারীরা হিংসা করে মাংসগুলো লুকিয়ে ফেলে। ওদিকে কাং সহ্য করতে না পেরে রাজমাতা কুশিনজোর দাদু যিনি তাকে গিয়ে সব খুলে বলে। কুশিনজোর দাদু বলেন, তার এত সাহস হলো কিভাবে, আমি দেখবো। তখন কাং একটা পরামর্শ দেয়, আমরা আনুষ্ঠানিকভাবে যদি তার খাবার টেস্ট করি বা পরীক্ষা করি তাহলে কেমন হবে, ফেল করলে তাকে আমরা বের করে দিতে পারবো। পরে রাজমাতা ইউনাকে ডেকে আনেন। তিনি জানান, শুধু শুধু বিভিন্ন কায়দা করে যদি রাজাকে মুক্ত করো তাহলে এর মূল্য তোমাকে চুকাতে হবে। আমরা একটা অনুষ্ঠান করব, যদি তুমি ফালতু ফালতু খাবার দিয়ে রাজাকে ঠকাও তাহলে তোমার হাত আর জিহ্বা কাটা হবে। অন্যদিকে রাজা কুশিনজো একটা নথিপত্র খুঁজে পেয়েছেন। একজন লোক তার প্রাসাদে খুব তাড়াতাড়ি আসবে, যেখানে লেখা ছিল আপনার মায়ের মৃত্যুর রহস্য খুব তাড়াতাড়ি জানতে পারবেন। সেখানে তখন ইম প্রবেশ করে আর কুশিনজোকে জানায় রাজমাতা ইউনাকে দিয়ে একটা খাবারের প্রতিযোগিতা করতে যাচ্ছেন, সাথে আরো 2 রাঁধুনির সাথেও। ইম আরো বলে, ইউনা যদি হেরে যায় তাহলে তার 2 হাতও কাটা পড়বে। কিন্তু কুশিনজো একটু অবাক হয়। সে জানে যে রাজমাতার খাবার দাবারের প্রতি কোনো আগ্রহই নেই, তাহলে তিনি এসব কেন করছেন। তখন ইম জানায় যে আমার ধারণা সব কাঙের কাজ, আমি তাকে ওই ঘরে বসতে দেখেছি। অবশেষে ধুমধাম করে সেই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সব টেবিল, রান্নার সরঞ্জাম সবকিছু এনে রাখা হয় উঠোনের মধ্যে। আর কাং আর রাজমাতারও তাদের আসনে গিয়ে বসে পড়েন। সেখানে তখন ড্রামাটিকভাবে কুশিনজো এসে হাজির হয়। রাজমাতা বলেন, বেটা, শুনেছি এই ডাইনি নাকি রয়্যাল কিচেনের প্রধান বনে গেছে, তাই একটা প্রতিযোগিতার আয়োজন করলাম তার দক্ষতা টেস্ট করার জন্য। সেখানে তখন কুশিনজো ঘোষণা করে, সবাই ধ্যান দিয়ে শোনো, এই প্রতিযোগিতায় ডাইনি যদি হেরে যায় তাহলে তার হাত কাটা যাবে, আর সে যদি জিতে যায় তাহলে অন্য রাঁধুনিরও হাত কাটতে হবে। এটা শুনে যেন ওই 2 প্রতিযোগীর মাথায় আকাশ ভেঙে পড়ে। তারপর কুশিনজো আদেশ করে, এবার তাহলে 2 পাটি ছুরি নিয়ে এসো। এটা দেখে তো ইউনা প্রচন্ড ভয় পেয়ে যায়। রাজা কুশিনজো তখন ইউনার দিকে তাকিয়ে মনে মনে বলে, তুমি যদি সত্যি ভবিষ্যৎ থেকে এসে থাকো তাহলে নতুন একটি পদ রান্না করে সবাইকে চমকে দাও। আর এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটি। পরের পর্বে কাং আর রাজমাতাদের মারা খাওয়া দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন এবং পরের পর্বের ভিডিও যেন সবার আগে আপনার সামনে যায় সেজন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে এর পরের পর্বে।